আজকের ভিডিওতে আমরা এমন একটি রাজনৈতিক দলের গল্প শুনব যারা মাত্র ৪৪ বছরের মধ্যে একটি প্রান্তিক শক্তি থেকে আজ বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আমি কথা বলছি ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কথা। ১৯৫১ সালে মাত্র ৩টি আসন থেকে শুরু করে ২০১৯ সালে ৩০৩টি আসন। এই বিশাল রূপান্তর কিভাবে সম্ভব হলো? এর পেছনে কি কেবল ধর্মীয় মেরুকরণ ছিল, নাকি ছিল সুপরিকল্পিত কোনো সাংগঠনিক কৌশল? আর আজ ২০২৬ সালে দাঁড়িয়ে কেন্দ্রের জোট সরকারের অধীনে থাকা এই দলের বর্তমান অবস্থানই বা ঠিক কী? আসুন আজকের এই ভিডিওতে আমরা বিজেপির উত্থানের পেছনের আসল লজিক এবং ইতিহাসকে খুঁটিয়ে দেখি। জনসংঘ থেকে জনতা পার্টি, শিকড় কোথায়? বন্ধুরা, বিজেপির ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৫১ সালে, যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জওহরলাল নেহরুর তোষণ নীতির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তৈরি করেন ভারতীয় জনসংঘ বা বিজেএস। এই দলটির মূল মেরুদণ্ড ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। সেই সময় তাদের দাবি ছিল অখণ্ড ভারত এবং ৩৭০ ধারা বাতিল। কিন্তু আসল টুইস্ট আসে ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময়। ইন্দিরা গান্ধীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়তে জনসংঘ মিশে যায় জনতা পার্টির সাথে। ১৯৭৭-এ জয়ও পায় তারা, কিন্তু সমস্যা তৈরি হয় ডুয়াল মেম্বারশিপ বা দ্বৈত সদস্যপদ নিয়ে। জনতা পার্টির অন্য নেতারা দাবি করেন যে দলের সদস্যদের সাথে আরএসএসের সম্পর্ক থাকা চলবে না। অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানীরা নিজেদের আদর্শে অনড় থাকেন এবং ১৯৮০ সালের ৬ই এপ্রিল জন্ম নেয় আজকের ভারতীয় জনতা পার্টি। ২ থেকে ৩০৩ রথযাত্রা ও মণ্ডল কামাণ্ডল রাজনীতি। মজার ব্যাপার হল ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল মাত্র ২টি আসন। তখন রাজীব গান্ধীর কংগ্রেসের বিশাল দাপট। এখান থেকেই দলের রণকৌশল বদলে যায়। বাজপেয়ীর মধ্যপন্থার বদলে আদবানীর নেতৃত্বে দল ফিরে যায় কট্টর হিন্দুত্বের পথে। ১৯৯০ সালে আদবানীর সেই বিখ্যাত সোমনাথ থেকে অযোধ্যার রথযাত্রা ভারতের রাজনীতিতে এক বিশাল আলোড়ন তৈরি করে। একে অনেকে কামাণ্ডল রাজনীতি বলেন, যা ভিপি সিংয়ের মণ্ডল কমিশন বা সংরক্ষণ রাজনীতির এক পাল্টা চাল ছিল। এর ফলে ১৯৯৬ সালে বিজেপি প্রথম বৃহত্তম দল হিসেবে উঠে আসে এবং ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রথমবার একটি স্থায়ী অকংগ্রেসি জোট সরকার বা এনডিএ পরিচালনা করে। মোদি যুগ এবং উন্নয়ন বনাম হিন্দুত্ব। ২০০৪-এ হারের পর টানা ১০ বছর বনবাসে থাকার পর আসে ২০১৪ সাল। ব্র্যান্ড নামও এবং গুজরাট মডেলের ওপর ভর করে নরেন্দ্র মোদী ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করেন। বন্ধুরা, খেয়াল করে দেখুন, বিজেপি কেবল হিন্দুত্ব নয়, বরং সবকা সাথ সবকা বিকাশের মতো স্লোগান আর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন উজ্জ্বলা যোজনা বা আবাস যোজনা দিয়ে এক বিশাল লাভার্থী ভোটার গোষ্ঠী তৈরি করে। ২০১৯-এ তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। ৩৭০ ধারা রদ, রাম মন্দির নির্মাণ এবং সিএ এর মতো দীর্ঘদিনের স্বপ্নগুলো তারা বাস্তবে রূপ দেয়। এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি ২০১১ সালে ০.৫৮% ভোট থেকে ২০১৯-এ ৪% ভোটে পৌঁছে যায়। ২০২৪-এর ফলাফল এবং বর্তমান চালচিত্র। তবে ২০২৪-এর সাধারণ নির্বাচনে এক নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ২৪০-এ আটকে যায়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সরকার মূলত টিডিপি এবং জেডিইউর মতো শরিকদের ওপর নির্ভরশীল। বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তরগুলো যেমন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং পররাষ্ট্র বিজেপির হাতে থাকলেও অনেক ক্ষেত্রে তাদের এখন জোটের বাধ্যবাধকতার সাথে চলতে হচ্ছে। সমালোচকদের মতে এটি ভারতের গণতন্ত্রের জন্য এক শক্তিশালী চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করেছে। তাহলে সারসংক্ষেপটা কি? বিজেপির এই উত্থানের পেছনে ছিল সুশৃঙ্খল ক্যাডার বাহিনী বা আরএসএস, বুথ স্তরের মাইক্রো ম্যানেজমেন্ট যাকে তারা পান্না প্রমুখ বলে, এবং শক্তিশালী জনকল্যাণমূলক রাজনীতির মিশেল। তবে বর্তমানে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং সংবিধান রক্ষার মতো বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি কি তাদের এই আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি জোট রাজনীতির পুরনো যুগ আবার ফিরে আসবে? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।